আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, চারদিক থেকে সমুদ্রতলে যুক্তরাষ্ট্রকে ঘিরে ফেলছে চীন। এবার জানিয়ে দিব, এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ। জানিয়ে দিব, ইসরায়েলের শতাধিক শহরে একযোগে হিজবুল্লাহ ইরানের হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানে আগ্রাসনে মার্কিনীদের ক্ষোভ, ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, সরকারি স্থাপনায় হামলায় গ্রেফতার 2। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। চীন প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগরে বিশাল সমুদ্রতল মানচিত্র তৈরি এবং নজরদারি কার্যক্রম চালাচ্ছে। নৌ বিশেষজ্ঞরা মনে করেন, এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সাবমেরিন যুদ্ধ জেতার ক্ষেত্রে চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওশান ইউনিভার্সিটির গবেষণা জাহাজ দংফাং 3 2024 ও 2025 সালে তাইওয়ান, গুয়াম এবং ভারত মহাসাগরের কৌশলগত এলাকায় নিয়মিত অভিযান চালিয়েছে। জাপানের কাছে এটি শক্তিশালী চীনা সেন্সর পরীক্ষা করেছে এবং মালাক্কা প্রণালীসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলসীমায় নজরদারি করেছে। বিশ্ববিদ্যালয়ের দাবি অনুযায়ী জাহাজটি মূলত কাদা জরিপ ও জলবায়ু গবেষণার জন্য কাজ করলেও একাডেমিক গবেষণাপত্র দেখায় এটি গভীর সমুদ্রের মানচিত্র তৈরি করেছে। নৌযুদ্ধ বিশেষজ্ঞদের মতে, এই মানচিত্র চীনের সাবমেরিনগুলোকে আরও কার্যকরভাবে মোতায়েন করতে এবং শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত করতে সহায়ক। দংফাং 3 একা নয়, এটি ডজনখানেক গবেষণা জাহাজ এবং শত শত সেন্সর সমন্বিত একটি বৃহত্তর অভিযান অংশ। নিউজিল্যান্ডের স্টারবোর্ড মেরিটাইম ইন্টেলিজেন্স ডেটা অনুযায়ী প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগরে গত 5 বছরে 42টি গবেষণা জাহাজ সক্রিয় ছিল। নির্দিষ্ট পথে বারবার যাতায়াত করে সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি এবং পানির বৈশিষ্ট্য শনাক্ত করা হয়। সাবমেরিন শনাক্তকরণে এই তথ্য অপরিহার্য, কারণ শব্দ তরঙ্গের চলাচল সমুদ্রের তলদেশ, তাপমাত্রা, লবণাক্ততা ও স্রোতের ওপর নির্ভর করে। চীনা গবেষণা কার্যক্রম মূলত ফিলিপিন সংলগ্ন জলসীমা, গুয়াম, হাওয়াই ও মালাক্কা প্রণালীতে কেন্দ্রীভূত। বিশেষজ্ঞরা বলছেন, এর উদ্দেশ্য কেবল সম্পদ অনুসন্ধান নয়, বরং সাবমেরিন অপারেশনকে কেন্দ্র করে শক্তিশালী নৌ সক্ষমতা তৈরি করা। চীনের সিভিল মিলিটারি ফিউশন নীতি অনুযায়ী বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ এবং মানবিক প্রযুক্তি উন্নয়ন একসাথে এগোয়। ওশান ইউনিভার্সিটি, চীনা একাডেমি অফ সায়েন্সেস ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এই প্রকল্পে জড়িত। স্বচ্ছ মহাসাগর প্রকল্পের মাধ্যমে চীন পানির তাপমাত্রা, লবণাক্ততা ও প্রবাহ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। সেন্সর নেটওয়ার্ক মার্কিন সাবমেরিন অপারেশন শনাক্তকরণে এবং দক্ষিণ চীন সাগরে নজরদারিতে সাহায্য করে। নিরীক্ষকরা বলছেন, চীনের এই ব্যাপক সমুদ্রতল মানচিত্র ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতে তাদের দূর সমুদ্রে পৌঁছানোর ক্ষমতা বৃদ্ধি করবে। এটি মার্কিন নৌবাহিনী এবং মিত্রদের জন্য নতুন সামরিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারী বৃষ্টি উপেক্ষা করে মধ্য ইস্তাম্বুলে হাজার হাজার মানুষ সমবেত হয়ে ইরান, লেবানন ও ফিলিস্তিনে চলমান যুদ্ধের প্রতিবাদ জানিয়েছেন। এই সমাবেশের আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় রক্ষণশীল এনজিও এবং সেখানে অংশগ্রহণকারীরা দৃঢ়তার সঙ্গে তাদের বক্তব্য তুলে ধরেছেন। সমাবেশে উল্লিখিত মূল স্লোগানগুলোর মধ্যে ছিল, প্রতিরোধ গড়ো, গাজা জিতবে এবং মুসলমানরা অন্যায়ের কাছে মাথা নত করে না, যা বিক্ষোভকারীদের মানসিক দৃঢ়তা ও সংহতির প্রতীক হিসেবে ধরা হয়। বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে খুনি ইসরায়েল, খুনি যুক্তরাষ্ট্র লেখা প্ল্যাকার্ড এবং আল আকসা মসজিদ বন্ধ করার প্রতিবাদী পোস্টার। এই প্ল্যাকার্ডগুলো এবং পোস্টারগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়তে এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা প্রদান করতে ব্যবহৃত হয়েছে। মেহমেত ইলমাজ, একজন বিক্ষোভকারী, বলেন, আমরা বিশ্বের সমস্ত নিপীড়িত মানুষের জন্য এখানে এসেছি। লেবানন, ইরান, ফিলিস্তিন। গতকাল এটি ভেনেজুয়েলা, আগামীকাল সম্ভবত কিউবা হবে। আমরা তাদের পাশে আছি। ইলমাজের এই মন্তব্য বিক্ষোভের আন্তর্জাতিক প্রতিরোধের বার্তা বহন করে এবং এটি মুসলিম ও মানবাধিকার সংরক্ষকদের সংহতি প্রকাশের প্রতীক হিসাবে ধরা হয়। আরেক বিক্ষোভকারী একরাম সাইলান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ইরান যখন ক্ষেপণাস্ত্র ছোড়ে তখন আয়রন ডোম দিয়ে কেউ তাদের ক্ষতি করতে পারবে না। এই দাবির বিপরীতে ইসরায়েলিরা ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়ে। তিনি আরও বলেন, ইরানিরা কি করে? তারা রাস্তায় নেমে আসে। এটি বিশ্বাস ও ঈমানের বিষয়। যদি তাদের মধ্যে সত্যিকারের বিশ্বাস থাকত, তবে তারা মৃত্যুকে ভয় পেত না।
এই বিক্ষোভ মূলত মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে নিপীড়িত মানুষের প্রতি সমর্থন প্রকাশের একটি শক্তিশালী বার্তা। অংশগ্রহণকারীরা ঘণ্টার পর ঘণ্টা ভারী বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে স্লোগান দেয়, তাদের প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান। এই সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা হয় এবং স্থানীয় জনগণকে সচেতন করা হয়। বিক্ষোভকারীদের উপস্থিতি শহরের রাস্তাকে মুখর করে তোলে। ছাতা, ব্যানার ও পতাকার ভিড়ে এই সমাবেশ ইস্তাম্বুলের কেন্দ্রীয় চত্বর এবং আশেপাশের এলাকা লক্ষ্যযোগ্যভাবে প্রভাবিত করে। সামাজিক মিডিয়ার মাধ্যমে এই বিক্ষোভের খবর ছড়িয়ে পড়ে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই প্রতিবাদের খবর জানতে পারে। এই ধরনের সমাবেশ মুসলিম বিশ্বের একতা ও সংহতির প্রতীক হিসাবে ধরা হয়। এটি মূলত নিপীড়িতদের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার প্রচেষ্টা। অংশগ্রহণকারীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং প্রকাশ্য সমর্থনের মাধ্যমে তারা মানবাধিকারের পক্ষ এবং নিপীড়িত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পারে। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ৩০তম দিনে পাল্টা আক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তেহরান এই সময়ে তার প্রতিক্রিয়ার মাত্রা বাড়িয়ে দেয়, যার সঙ্গে যুক্ত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ। এই দুই পক্ষের যৌথ হামলা মুহূর্তে মুহূর্তে ইসরায়েলের বিভিন্ন শহর কেঁপে তুলছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের ছাপ ফেলেছে। রবিবার ২৯ মার্চ ইরান ও হিজবুল্লাহ একযোগে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডের শতাধিক শহরকে লক্ষ্যবস্তু করেছে। ক্ষেপণাস্ত্র হামলার এই বিস্তৃত অভিযান ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে। উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্ক সংকেত ও সাইরেন বাজানো হয়েছে, যার ফলে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী উত্তর ইসরায়েলে ইরানি হামলার সঙ্গে হিজবুল্লাহর রকেট হামলাও একযোগে শুরু হয়েছে। নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করেও কিছু লক্ষ্য ভ্রষ্ট হয়েছে এবং ধ্বংসাবশেষ হাইফা শহরের বিভিন্ন অংশে পড়েছে। এই ধ্বংসাবশেষ উপসাগর এলাকা ও আশেপাশের বসতি ভূমিতে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। হাইফায় ক্ষেপণাস্ত্রের আঘাত সাধারণ মানুষ এবং স্থানীয় অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করেছে। ইসরায়েলি রেডিও জানিয়েছে, ধ্বংসাবশেষ পড়ার কারণে হাইফা উপসাগর এলাকা এবং এর আশেপাশের অংশে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় জরুরি সেবা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার সুরক্ষা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশ লক্ষ্য ভ্রষ্টকরণের চেষ্টা করেছে। তবু কিছু ক্ষেপণাস্ত্র শহরে পৌঁছেছে এবং আশেপাশের ভবন ও অবকাঠামোয় ক্ষতি করেছে। এই পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বৃদ্ধি করেছে, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং হাসপাতালে থাকা রোগীদের ক্ষেত্রে। এই যৌথ হামলা কেবল সামরিক উদ্দেশ্যেই সীমাবদ্ধ নয়, এটি রাজনৈতিক ও কৌশলগতভাবে প্রতিপক্ষকে আঘাত হানার প্রচেষ্টা হিসেবেও ধরা হচ্ছে। ইরান ও হিজবুল্লাহর এই হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আকর্ষণ করছে। স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে হাইফা শহরে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ধ্বংসাবশেষ সরানোর জন্য জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনী সক্রিয়। শহরের সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকার বিভিন্ন স্কুল, হাসপাতাল ও সরকারি স্থাপনাগুলোকে খালি করার সতর্কবার্তা দিয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের নাগরিকরা আতঙ্কিত হলেও নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে। হামলার অব্যাহত হুমকি এবং ক্ষেপণাস্ত্রের বিস্তৃতা বিশ্ব মঞ্চে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। গণহত্যাকারী ইসরায়েলের ফাঁদে পা দিয়ে ইরানে আগ্রাসন চালাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপাকে পড়েছেন। ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে তিনি এখন নিজের দেশে নজিরবিহীন বিক্ষোভের মুখোমুখি। ট্রাম্পের নীতি ও আগ্রাসী নীতি নিয়ে ক্রমেই বাড়ছে জনসাধারণের প্রতিরোধ, যার ফলে হামলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়, প্রশাসনিক দপ্তর এবং বিভিন্ন সরকারি স্থাপনায়। ইতিমধ্যেই 2 বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার 29 মার্চ মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বরাত দিয়ে জানা গেছে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের রয়্যাল ফেডারেল বিল্ডিং হাজারো বিক্ষোভকারীর দ্বারা ঘিরে ফেলা হয়েছে। বিক্ষোভকারীরা ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপরও হামলা চালাচ্ছেন। এই ঘটনায় 2 ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, প্রায় 1000 বিক্ষোভকারী ভবনটি ঘিরে রেখেছে। বিক্ষোভকারীদের আক্রমণের কারণে 2 কর্মকর্তা
কর্মকর্তা সিমেন্টের ব্লকের আঘাতে আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাটি মার্কিন সমাজে ট্রাম্পের নেতৃত্বের বিরোধিতা কতটা তীব্র তা প্রমাণ করছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ৩,৩০০টিরও বেশি ইভেন্টে আনুমানিক ৮ লাখ মানুষ সমবেত হয়ে ট্রাম্পের নীতির প্রতিবাদ করেছেন। এই বিশাল বিক্ষোভ দেশের রাজনৈতিক পরিবেশকে উত্তেজনাপূর্ণ এবং অস্থির করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের বহুমাত্রিক নীতি এবং মধ্যপ্রাচ্য নীতি দেশীয় জনগণের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি করেছে। বিক্ষোভকারীরা শুধুমাত্র প্রশাসনিক ভবনগুলিতে সীমাবদ্ধ থাকছেন না, তারা বিভিন্ন ফেডারেল ভবন ঘিরে ধরে পুলিশের নজর এড়িয়ে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছেন। লস অ্যাঞ্জেলেসের রয়্যাল ফেডারেল বিল্ডিংয়ে উপস্থিত বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও পোস্টারে তাদের রোষ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা ভবন ও আশেপাশের এলাকা পাহারা দিচ্ছেন এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করছেন। হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা জানিয়েছেন বিক্ষোভের বিস্তার রোধ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের নীতির কারণে এই আকারের বিক্ষোভ প্রথমবার নয়, তবে এই বৃহত্তম সমাবেত ঘটনা দেশের ইতিহাসে এক নজিরবিহীন। জনগণের অংশগ্রহণ, বিক্ষোভকারীর সংখ্যা এবং আক্রান্ত সরকারি কর্মকর্তাদের সংখ্যা প্রমাণ করছে যে জনমত ক্রমেই ট্রাম্পের বিরুদ্ধে শক্তিশালী হয়ে উঠছে।